হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজকে তোমরা শুনবে মোট দুটো ঘটনা, এবং দুটো ঘটনাই বেশ বড় বড়। দুটো ঘটনাই শুনে তোমাদের দারুণ লাগতে চলেছে। প্রথমটা একটা বাড়িকে কেন্দ্র করে এবং সেখানে একটা সুইসাইড বা মার্ডারকে কেন্দ্র করে বলতে পারো, এবং দ্বিতীয়টা মন্দারমণির এক নিজের হোটেলের স্টাফের ঘটনা। মানে আমরা তো এতদিন শুনে এসেছি হোটেলে ঘুরতে গিয়ে আমাদের অভিজ্ঞতা বা সেখানকার যে কাস্টমার বা যারা ঘুরতে গিয়েছে তাদের অভিজ্ঞতা, বাট আজকে আমরা শুনব মন্দারমণির এক হোটেলের স্টাফের অভিজ্ঞতা, তার নিজেদের হোটেলে ঘটে যাওয়া নিজের অভিজ্ঞতা। আজকের এই ঘটনা দুটো তোমাদের দারুণ লাগতে চলেছে, একদম অন্যরকম লাগবে, তোমরা একটা অন্যরকম ফিল পাবে। তো চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুজে নাও, সিট বেল্ট বেঁধে নাও। এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। প্রিয় অমিত ভাই, আমার বাড়ি মধ্যমগ্রাম। আমার নাম সনিতা সেন। তোমাকে ভাই বললাম কারণ তোমার ছবি আমি দেখেছি, তুমি আমার থেকে অনেক ছোট। আশা করি তোমার ভৌতিক কথা পরিবারের সকলে খুব ভালো আছে। সত্যি বলতে ভাই, তোমার এই ভৌতিক কথা পরিবারের প্রেমে পড়ে গেছি আমি, বলতে পারো নেশাতেও পড়ে গিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার সময় ও শুতে গিয়ে ঘটনা না শুনলে আমার ঘুম আসে না। এছাড়াও সারাদিন কাজের সময় আমার কানে হেডফোন ভরাই থাকে, ঘটনা শুনতে শুনতে কাজ করি। অনেকদিন ধরে ভাবছি আমার জীবনের সাথে ঘটা একটা সত্য ঘটনা তোমার সাথে শেয়ার করব, কিন্তু শরীর ভীষণ খারাপ থাকার কারণে লিখতেই পারছিলাম না। 2021 সালের জুন অথবা জুলাই মাস থেকে আমার হার্টের রোগে আক্রান্ত হয়েছি। বুকে স্টেন বসানো হয়েছে, আবার একটা বসাতে হবে। যাই হোক, অনেক কথা লিখলাম, কিছু মনে করো না ভাই। তোমাকে কথাগুলো শেয়ার করতে খুব ইচ্ছে হলো, তাই করলাম। যাই হোক, এখন আমি আমার সম্পর্কে কিছু কথা লিখছি। আমি খুব সাধারণ এবং সচ্ছল পরিবারের মেয়ে। আমার বিয়ে হয়েছে একটি সাধারণ পরিবারে। আমার বিয়ে হয়েছে 2005 সালের জানুয়ারি মাসে। আমার স্বামী একজন ব্যবসায়ী। আমার কলকাতাতেই বিয়ে হয়েছে। তখন আমি দমদমে থাকতাম। ব্যবসার কারণে 2007 সালে ফেব্রুয়ারি মাসে আমি আমার স্বামীর সাথে নাগপুর চলে যাই। তখন আমি 3 মাসের গর্ভবতী। এরপর 6 মাসের গর্ভাবস্থার শুরুতে আমি আমার বাপের বাড়ি মধ্যমগ্রামে চলে আসি। সত্যি কথা ভাই, আমার এই মেয়ের জন্ম হয়েছে অনেক ঠাকুর দেবতার কাছে মানামানসিত করে। 2007 সালের অগস্ট মাসে আমার একটি খুব সুন্দর ফুটফুটে মেয়ে হয়। আমি ভীষণ খুশি হই। তখনও আমি আমার বাপের বাড়িতেই ছিলাম। এরপর 2008 সালের ফেব্রুয়ারি মাসে আমি আমার স্বামীর সাথে নাগপুরে চলে আসি। তখন সেখানে যে ঘরটিতে ছিলাম সেই ঘরটি খুব ছোট ছিল, মেয়েকে নিয়ে থাকা সম্ভব হতো না, তাই জন্য অন্য বাড়িতে ঘর ভাড়া নিয়ে যেতে হলো। এখন বাড়িটার একটু বর্ণনা দিচ্ছি। বাড়িটা অনেকটা জায়গা নিয়ে, মাঝখান দিয়ে সিঁড়িঘর, একপাশে বাড়িওয়ালার ঘর আর একপাশে সামনের মুদিখানার দোকান ও দুটি ঘর, সেটি ভাড়াটিয়ের ছিল। ছাদের ওপরটা এমন ছিল, দুপাশে দুটি সিঁড়ি। বাড়িওয়ালার ঘরের পাশে যে সিঁড়িটা, সেদিকের দুই দিকে দুটি ছাদ। বাড়িওয়ালার ঘরের দিকে ছাদটিতে একটি ঘর ছিল, সে ঘরটি বাড়িওয়ালারা ব্যবহার করত। পাশের ছাদটিতে একটি ঘর ও বাইরে বাথরুম। বাথরুমের পাশ দিয়ে নিচের ভাড়াটিয়াদের ঘরের সিঁড়ি উঠে এসেছে। সে ঘরটি আমি ভাড়া নিয়েছিলাম। এবার আমি মূল ঘটনায় আসছি। বাড়িওয়ালারা ছিল মারাঠি। ওনারা আমাদের খুব ভালোবাসতেন, বিশেষ করে আমার মেয়েকে। ওখানে সবার মতো খাট ছিল না আমাদের, তাই বাড়িওয়ালা রড আয়রনের একটি ছোট খাট দেন। আর ওই খাটটি যে আমার জীবনে এত ভয়ানক হয়ে উঠবে আমি ভাবতেও পারিনি। যদিও ওই খাটটিতে আমরা শুতাম না, আমরা রাতে নিচেই শুতাম। মাঝে মাঝে আমি মেয়েকে নিয়ে দিনের বেলায় ওই খাটে শুতাম। প্রথম 1 মাস ভালোই ছিলাম। এরপরই শুরু হলো ঘটনা। সেদিন ছিল শুক্রবার অথবা শনিবার, দিনটা ঠিক মনে করতে পারছি না। ওই দিন বিকেল 5:30 নাগাদ আমি ঘুরতে ঘুরতে বাড়িওয়ালার ঘরে যাই। ওনারা তখন আমার মেয়েকে খুব আদর করেন, আমাকে চা খেতে দেন। ইতিমধ্যে বাড়িওয়ালার ঘরের পেছন দিকে একটি ছোট্ট মন্দির ছিল, সেখানে আন্টি যাচ্ছেন।
এবং সেখানে আমাকেও সাথে করে নিয়ে যান। আমি আন্টির ছেলের বউয়ের কোলে মেয়েকে দিয়ে আন্টির সাথে মন্দিরে যাই। আন্টি বলেন, এটি দুর্গা মায়ের মূর্তি। মূর্তিটি সেভাবে বোঝা যাচ্ছিল না। অনেক দিনের পুরনো হওয়াতে পাথরের মূর্তিটা অনেকটাই ক্ষয়ে গিয়েছিল। আন্টি আমাকে দুর্গা মায়ের কপালে সিঁদুর ও হলদি লাগাতে বলেন। আমার ইচ্ছে ছিল না, কারণ আমরা তো খাওয়া কাপড়ে ঠাকুর ধরি না। তবু আন্টি বললেন, কিছু হবে না, তুমি পড়াও। আমিও আন্টির কথা মতো মায়ের কপালে সিঁদুর দিলাম এবং প্রণাম করলাম। আন্টি প্রদীপ জ্বালালেন। এরপর দুজনেই সেখান থেকে চলে এলাম। নিচে আসার পর আন্টির ঘরে এক লোক কাজ করতেন। আমাকে বললেন, পরদিন থেকে রোজ আমাকে পুজোর জন্য জবা ফুল এনে দেবেন। শুনে আমি খুব খুশি হলাম। তখন সন্ধে 6টা বাজে। মেয়ের খাওয়ারও সময় হয়ে গেছে, তাই জন্য আমি তাড়াতাড়ি মেয়েকে নিয়ে ঘরে চলে আসি। রোজকার মতো সন্ধ্যা দিয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে কাজ করি ঘরের। রাত 9টা নাগাদ রাতের খাবার রুটি তরকারি করতে যাই। 9:10টার সময় আমার স্বামী বাড়িতে আসে। হাত মুখ ধুয়ে ও যখন ঠাকুর প্রণাম করতে বসে তখন রাত 10টা বাজে। আমি তখন দুধ গরম বসিয়ে পরের দিন পুজো করার ফুল পাবো এই ভেবে খুশি হচ্ছিলাম। ঠিক সেই সময় আমি বাথরুমে যাই এবং তখনও আমি ফুলের কথাটাই ভাবতে থাকি। হঠাৎ বাথরুমের মধ্যেই আমার গাটা ভার হয়ে যায় এবং আমি আবছাভাবে দেখতে পাই বাথরুমের দরজার সামনে লাল পাড়ের সাদা কাপড় পরে চুল ছেড়ে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আমি সাহস করে বেরিয়ে আসি। তখন যেন ওই ছায়াটা আমার শরীরের সাথে মিশে যায়। আমি ঘরে এসে রান্নাঘরে যাই। সেখান থেকে আমার স্বামীকে বলি, শোনো না গো, আমার খুব ভয় করছে। ও তখন আমাকে বকে আর বলে, তোমার সব সময় শুধু ভয়ই করে না, চুপ করো তো। উত্তরে ওকে আমি কিচ্ছু বলি না। হঠাৎই আমি আমার ঘরের ঠাকুরের কাছে ছুটে যাই এবং তারা মায়ের নাম করে চেঁচাতে থাকি। আমার চুলগুলো ওলট পালট হয়ে আমার চোখ মুখের রূপ বদলে যায়। এই দেখে আমার স্বামী খুব ঘাবড়ে যায় এবং আমার চিৎকার শুনে বাড়িওয়ালারা সবাই ছুটে আসে। তখন নাকি আমি ওই অবস্থায় আমার মাকে খবর দিতে বলি। এর কারণ আমার বাপের বাড়িতে মা কালীর মন্দির আছে। আমার মা নিজে মায়ের পুজো করেন। সেই সূত্রে আমার মা মায়ের আশীর্বাদ পাওয়া কিছু ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র জানেন। অনেক মানুষের অনেক সমস্যার সমাধান আমার মায়ের কাছ থেকে হয়। সেই কারণেই আমার স্বামী সেই রাতে আমার মাকে ফোন করেন, সব কথা বলেন। তখন আমার মা ওখান থেকে, অর্থাৎ আমার বাপের বাড়ি মধ্যম গ্রাম থেকে নাগপুরে আমাকে ঝাড়িয়ে দেন। তখনকার মতো সেই রাতে আমি শান্ত হই। মা বলে, পরদিন ছাই নিয়ে ঘরের বাইরে অর্থাৎ ছাদে বসে উত্তর দিক মুখ করে সন্ধ্যের পর পেছন দিকে ফু দিয়ে ফেলে দিতে। আমি সেই মতো তাই করি। কিন্তু ভাই, ঘটনাটা যদি এখানেই শেষ হয়ে যেত হয়তো খুব ভালো হতো, কিন্তু তা আর হলো না। ঘটনাটি বেশ কিছুদিন ধরে হলো। এরপরেই শুরু হলো আমার সাথে আরও খারাপ ঘটনা। ও আমার পিছু ছাড়ল না, দিনরাত আমার সাথেই থাকতো। সেটা আমি বেশ উপলব্ধি করতে পারতাম। তবে আমার স্বামী যখন ঘরে থাকতো তখন আমার গা হালকা থাকতো, আর আমার স্বামী বেরিয়ে গেলেই আমার পিছু পিছু ঘুরত। দিনের বেলায় যখন আমি ঘরে কাজ করতাম আমি তখনও বলতাম, যা, চলে যা, তুই আমার সাথে কেন আছিস, যা। আমি তখনও ওর উপস্থিতি বুঝতে পারতাম। ইতিমধ্যে আমার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। তখন মেয়ের বয়স ওই 7 মাস। খাবার তো দূরের কথা, একটু জল খাওয়াতেও বমি করে তুলে দিত। এরপর ডাক্তার দেখাই, কিচ্ছু হয় না, বলতে গেলে 6 দিন মেয়ে না খাওয়া। তখন আমার স্বামী আমাকে ও মেয়েকে নিয়ে এক গুণিনের কাছে যায়। তিনি শিবকালী পুজো করেন। তিনি আমাকে দেখে বলেন, তোমার বাপের বাড়িতে কোনো পুজো হয়? তখন আমি ওনাকে সব কথা বলি। হ্যাঁ, আমার মা কালী পুজো করেন, আমাদের বাড়িতে কালী মন্দির আছে। তিনি বলেন, কালী মার আশীর্বাদ তোমার সাথে আছে, তাই খারাপ জিনিস তোমার সাথে থাকলেও তোমার কোনো ক্ষতি করতে পারছে না। তবে সন্ধ্যের পর মেয়েকে নিয়ে ছাদে বেরোবে না, ও তোমার মেয়েকে আদর করতে আসে। উনি আমাকে একটা লেবু দিয়ে
কিছু কাজ করতে বলেন। সেই মতো আমি সেই কাজ করি। মেয়ে আস্তে আস্তে সুস্থ হয়, কিন্তু আমি কিছুতেই স্বাভাবিক হই না। আমি আবার একা বাইরেও বেরোতে পারবো না, এমনি বাথরুমে যেতেও পারতাম না। এমন একটা সময় আসে, সন্ধ্যের পর মেয়ে খিদেতে কাঁদত। আমার ক্ষমতা হতো না মেয়েকে খাবার তৈরি করে খাওয়ানোর, এমনকি ব্রেস্ট মিল্কও দিতে পারতাম না। মেয়েকে কোলের মধ্যে নিয়ে ওই খাটটার ওপর ভয়ে গুটিসুটি হয়ে বসে থাকতাম। এরপর আমার স্বামী বাড়ি এলে আমি হালকা হতাম। এভাবে কয়েকদিন কাটার পর আমার স্বামী একজন মহারাজ্যের খোঁজ পায়। ওনার কাছে যাই, সব কথা বলে। শুনে উনি আমাকে দেখতে আমাদের ঘরে আসেন এবং সেই দিনই মহারাজ আমাকে ঘরের বাইরে অর্থাৎ ছাদের মধ্যে বসিয়ে কিছু তন্ত্র মন্ত্র পাঠ করেন। এরপর মহারাজজি আমার ঘরে এসে বসেন। আমার স্বামী আমাকে চা করতে বলেন। আমি রান্নাঘরে এসে চা বসিয়ে চুপচাপ বসে থাকি। দেরি দেখে আমার স্বামী রান্নাঘরে আসে। আমি ওর পা জড়িয়ে ধরে ভয়ে হাউমাউ করে কাঁদি আর বলি, আমাকে বাঁচাও, আমি আর পারছি না, আমার খুব ভয় করছে। সেই দিন মহারাজজি চলে যান। সেদিন রাতে মেয়ে ঘুমের ঘোরে হঠাৎ রান্নাঘরের দিকে চলে যায়। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি সাথে সাথে মেয়েকে কোলে তুলে বিছানায় নিয়ে আসি। আমরা রাতে মেঝেতে বিছানা করে শুতাম। পরদিন দুপুরবেলায় আমি মেয়েকে নিয়ে ওই খাটে শুয়েছিলাম। তখন ওর বাবা বাড়ি ছিল না। তখন আমি আবছা ঘুমের মধ্যে দেখি একজন মহিলা আমার খাটের পাশে এসে বলছে, আমি একা নই, আমরা 3 জন আছি। তবে মনাকে আর কিচ্ছু করব না, তবে ওর মেয়েকে একটু আদর করতে আসব। এই প্রসঙ্গে বলে রাখি, মনা আমার বাড়ির ডাক নাম। আমার ঘুম ভেঙে যায়। ছাদটা তখন ফাঁকা, চারিদিকে শান্ত পরিবেশ। আমার বেশ ভয় লাগতে থাকে। সন্ধ্যায় আমার স্বামী বাড়ি এলে আমি সবটা বলি। ও পরদিন মহারাজজিকে সব বলে। ঠিক 2 দিন পর মহারাজজি একটি তাবিজ দেন এবং বলেন, এই তাবিজ যতক্ষণ তোমার শরীরে থাকবে কোনো খারাপ জিনিস তোমার কিচ্ছু করতে পারবে না। তোমার সামনে নেচে বেড়াবে, কিন্তু তোমাকে ছুঁতে পারবে না। আর দিলেন হনুমানজির মন্ত্রপুত কিছু ধুলো। সেই ধুলো রাতে ঘরের দুয়ারে ও বিছানার চারিপাশ দিয়ে ঘুমোতে বললেন। তারপর আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাই। এরপর আমি বাপের বাড়ি আসব বলে ঠিক করি। আসার আগের দিন একজনের মারফত আমার স্বামী জানতে পারে যে আমার আগে ওই ঘরে একজন স্বামী স্ত্রী ভাড়া থাকত। পারিবারিক অশান্তিতে বউটি ওই ঘরের রান্নাঘরে গায়ে আগুন দিয়ে মারা যায়। তখন বউটি ছিল প্রেগনেন্ট। কিছুদিন পর বাড়িওয়ালার ছোট ছেলে ওই ঘরে গলায় দড়ি দিতে গিয়েছিল। এ থেকেই বোঝা যায় বাড়িওয়ালা সব কিছু জানত, তাই মাঝে মাঝেই পুজোর জল আমার ঘরে ছিটিয়ে দিত। জেনে বুঝেই ওই খাটটিতে আমাকে শুতে দিয়েছিল। আরও একটা কথা ভাই, যেদিন আমার স্বামী ওই ঘর দেখতে যায় সেদিন ওই ঘরে ঢোকার সাথে সাথে তার মোবাইলের স্ক্রিন কালারটা পাল্টে যায়, আবার ঘর থেকে বেরিয়ে এসে আগের কালার হয়ে যায়। তখনও ভেবেছিল হয়তো মোবাইলের কোনো সমস্যা, তাই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল। তবে আমার স্বামী ঘরে এসে এসব কথাগুলি কিছুই বলেনি। পরদিন আমি বাবের বাড়ি অর্থাৎ মধ্যমগ্রামে আসি। কিছুদিন পর যখন আমি নাগপুরে ফিরতে চাই তখন আমার স্বামী সব কথা বলে। ও আর ফিরতে চায় না। এরপর আমি আর ফিরেও যাই না। এই ছিল ঘটনা ভাই। জানি লেখাটা গুছিয়ে লিখতে পারিনি, এর আগে আমি কোথাও লিখিও নি। তুমি তোমার মতো করে গুছিয়ে নিও। তোমার যদি ঘটনাটি ভালো লাগে তাহলে তোমার সুন্দর কণ্ঠে পাঠ করে শুনিও। আমি খুব আশা করে থাকলাম আমার এই ঘটনা তোমার কণ্ঠে শোনার জন্য। যদি তুমি এই ঘটনাটি শোনাও তাহলে আমার কাছে আরও ঘটনা আছে, তুমি বললে আমি লিখতে পারি। তুমি ভালো থেকো, সুস্থ থেকো ভাই। তোমারও তোমার ভৌতিক কথা চ্যানেলের জন্য আমার শুভ কামনা রইল। ঘটনাটি লেখার পেছনে সম্পূর্ণ আমার মেয়েরই উৎসাহ। এখন আমার মেয়ের বয়স 17 বছর। ওর ডাক নাম সোনাই, ভালো নাম মন্দিরা। তুমি ওর নাম ধরে একবার হ্যালো করে বললে ও খুব খুশি হবে। আর একটা কথা ভাই, তুমি যদি ঘটনাটি শোনাও তাহলে এপিসোড নাম্বারটি আমাকে একটু বলে দিও। আশায় থাকলাম। হ্যালো মন্দিরা। তো বন্ধুরা, এই ছিল একটা দুর্দান্ত ঘটনা। এমন ঘটনা আমরা খুব কমই শুনি। সত্যি একটা খাট থেকে বা একটা মানুষ মারা যাওয়ার পর
সেখানে যা কিছু হতে পারে। এমন ঘটনা শুনলে মনটাও খুব খারাপ লাগে, তাই না? কি বলো তোমরা? আশা করছি তোমাদের ভালোই লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরা যদি এমন ঘটনা আমাদের এই পরিবারকে শোনাতে চাও তাহলে তোমরা অবশ্যই ঘটনা পাঠিয়ে দাও। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়, সেটা হোক না হাতে লেখা, সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা, এখানে সব কিছুই গ্রহণযোগ্য। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আশা করছি তোমরা সেগুলোকে খুব ভালোভাবেই নেবে। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। দাদা নমস্কার, আবারও কিছু আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলবো। তার আগে বলি দাদা, আগেরবারে যে ঘটনাটা পাঠিয়েছিলাম খুব সুন্দর লাগলো তোমার কণ্ঠে ঘটনাটা শুনে, থ্যাংক ইউ। আর আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার সাথে ঘটে যাওয়া, জাস্ট কিছুদিন আগেই ঘটনাটা ঘটেছে। দাদা, আমি এখন মন্দারমণির এক হোটেলে কাজ করি, রুম সার্ভিসে। কিন্তু হোটেলের নামটা উল্লেখ করব না, তাতে কিছু প্রবলেম হতে পারে। মাসখানেকই হলো ওই হোটেলে কাজে জয়েন করেছি। ওইখানে একজন দাদার সাথে আমার পরিচয়। তো উনি আমাকে ফোন করে বলেন যে মন্দারমণির এক হোটেলে কাজ করবি? তো আমি বললাম ঠিক আছে। সেই দিন আমি হোটেলে রওনা দেই। পৌঁছে খাওয়া দাওয়া সেরে আমাকে সব কাজ বুঝিয়ে দেয়। আমাকে যে দাদাভাইটা নিয়ে এসেছে সে আমাকে বলল আমাদের মোট 5টা ফ্লোর আছে। 5টা ফ্লোরের মধ্যে আমাকে 3 নম্বর ফ্লোরের একটি রুম বন্ধ হয়ে আছে, ওই রুমটায় যেতে বা কাছাকাছি ঘুরতে না বলেছে। আর এমনিতেও আমি ওইসব কিছু পরোয়া করি না, হয়তো রুমটার কাজ চলছে তাই জন্য মানা করছে যেতে। এর মধ্যে যে রহস্য লুকিয়ে আছে আমি সেটা জানতাম না, আমাকে সেটা সব খুলে বলেওনি। তো আমি দ্বিতীয় দিন থেকে কাজে লেগে পড়লাম, রুম সার্ভিস বা অন্যান্য একাধিক কাজে। কাজটা খুব ভালোই লাগছিল। ঘটনাটা ঘটেছে রাতে। আমাদের স্টাফ রুম গ্রাউন্ড ফ্লোরে পেছন দিকে। সেদিন রাত্রে দেরি হয়ে গিয়েছিল তাই আমি শুতে যাইনি। আমার কি মনে হলো আমি দ্বিতীয় ফ্লোরে মোবাইলে কথা বলতে বলতে বসে আছি। আমাকে যে দাদাভাই বলেছিল ওই কথাটা আমার মনে নেই একেবারে। কথা বলতে বলতে হঠাৎ আমি শুনতে পেলাম যে ফ্লোরে যেতে মানা করছিল, অর্থাৎ 3 নম্বর ফ্লোর, সেই ফ্লোর থেকে কেউ যেন ছুটে বেড়াচ্ছে। আমি মনে মনে ভাবলাম এমনিতে অনেক ফ্যামিলি এসেছে এই হোটেলে, তা হয়তো ওই ফ্যামিলির মধ্যেই কোনো ছোট ছেলেরা দৌড়াদৌড়ি করে খেলাধুলো করছে। কিন্তু যখন মোবাইলে দেখলাম তখন বাজে রাত 1:20। তখন ভাবলাম এত রাতে তো ছেলে মেয়ে খেলাধুলো করার কথা নয়। আমি উঠে গেলাম 3 নম্বর ফ্লোরে। একটাই আশ্চর্যের বিষয় যে রুমটায় মানা করেছিল যেতে, সেই রুমটার বাইরে একটাই আলো জ্বলেছিল, চলছিল রাতের টাইম। তো সব কাস্টমাররাই ঘুমিয়ে পড়ে, লাইট বন্ধ করে দেয়। তা রুমের বাইরে তো লাইট জ্বলছে, কিন্তু লাইটটা দপদপ করে জ্বলছে। আমি কিছুটা এগিয়ে গেলাম আওয়াজটা কোথা থেকে এসেছিল জানার জন্য। দেখলাম একটা মহিলা সেই রুমের পাশে কি যেন বলে চলেছে ফিস ফিস করে, কিন্তু এটা বুঝতে পারছি না। আমি যত পা এগোচ্ছি তত যেন সেই মহিলাটা এগিয়ে যাচ্ছে, আমাকে দেখে যেন পালিয়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে যেই দেখতে যাচ্ছি তখনই নিজের মধ্যেই হাওয়া। আমার কিন্তু শান্তি হয়নি, কে এখন কাঁদবে আমাদের হোটেলে। আমি রিসেপশনের দিকে যাই। সেই রিসেপশনে ম্যানেজার দাদা বসে আছে আর মোবাইল ঘাঁটছে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, দাদা আমি 2 নম্বর ফ্লোরে কথা বলছিলাম, হঠাৎ শুনতে পেলাম ওপরে যেন কেউ দৌড়াদৌড়ি করছে। তারপরে আমি উঠে গেলাম 3 নম্বর ফ্লোরে। দেখলাম যে রুমটার আগে কেউ একজন মহিলা কি যেন ফিস ফিস করে কথা বলছে। আমি যত এগোই তাকে দেখার জন্য সে যেন নিমিষের মধ্যে পালিয়ে যায়। তখন ম্যানেজার রেগে গিয়ে বলল, এত রাত হয়ে গেছে, শুতে যাসনি কেন? আর ওপর তলায় তুই কি করছিস? 3 নম্বর ফ্লোরে তোকে যেতে মানা করেছিল না? আমার তখন মনে একটা খটকা লাগে।
কেন আমাকে বারবার ওই 3 নম্বর ফ্লোরে যেতে নিষেধ করছে? আমি তখন দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কি হয়েছিল এমন যে ওইখানে সবাইকে যেতে মানা করে? তখন উনি বললেন, কিছু বছর আগে একজন হাজবেন্ড আর ওয়াইফ ঘুরতে এসে আমাদের হোটেলের 2 দিন মতো থেকেছিল, কিন্তু আশঙ্কাজনক ওনাদের মধ্যে ঝগড়া লাগে। তখন স্বামী কী করে ওর স্ত্রীকে মেরে দিয়ে পালিয়ে যায়। তারপরে সকালে রুমে যখন রুম সার্ভিসের লোক ক্লিন করতে যায়, তখন দেখে স্ত্রীর মৃতদেহ নিচে পড়ে আছে। ওই রুমটা সেদিন থেকেই বন্ধ, আজও খোলা হয়নি, আর কোনো কাস্টমারকে দেওয়া হয়নি, কারণ হোটেলের নাম বদনাম হয়ে যাবে। তোমাকে বিশ্বাস করে বললাম তুমি আমাদের হোটেলের স্টাফ, তাই বললাম। সেই সময় থেকে আমি মনে স্থির করে নিয়েছি ওই রুমের মধ্যে কি আছে আমি দেখব। পরের দিন কাজবাজ করে রাতের দিকে খাওয়া দাওয়া সেরে আমি অপেক্ষা করছিলাম রাত ঠিক 1:50। 1:50 হলো। আমি রিসেপশন থেকে ওই 3 নম্বর ফ্লোরের রুমের চাবিটা নিলাম। চুপি চুপি গেলাম ওই রুমের দিকে। যখন ভেতরে ঢুকলাম, রুমটার ভেতরে দুর্গন্ধ, ধুলোবালি। রুমটা যেন কতদিন পরিত্যক্ত হয়ে পড়েছিল। রুমটার ভেতরে যেন আলাদা একটা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে একটি আলাদা শক্তি যেন আমার পাশে আসার চেষ্টা করছে, কিন্তু কোনো ক্রমে পারছে না। আমি কিন্তু বুঝতে পারছি যে ও আমার ক্ষতি করতে চাইছে, কিন্তু আমার ক্ষতিও করতে পারবে না। কেন পারবে না ওইটা আমি এই ঘটনার শেষে বলবো। আমি সম্পূর্ণই বুঝতে পারছি ও আমার কাছে আসতে পারছে না, কিন্তু আমার ইচ্ছে আছে আমি ওকে দেখব, আর আমি ওকে জিজ্ঞেস করব আমি কি করলাম। আমার গলায় ছিল কাউরি কামাখ্যা কুণ্ডলী মালা। সেই মালা সবাই ধারণ করতে পারে না, একমাত্র যারা সিদ্ধ লাভ করে ওরাই একমাত্র ধারণ করতে পারে। সেই রুমের বাথরুম থেকে একটা ফিসফিসানি গলায় কে যেন বলে উঠল, বাঁচতে চাস? বাঁচতে চাস তো বেরিয়ে যা। আমি তখন বলে উঠলাম, আমি তোর কোনো খারাপের জন্য আসিনি, তুই আমার সামনে আয়। তখন সে আবার বলে উঠল, আমি যাব না, আমি কিছুতেই যাব না। এরপর আমি ব্যাপারটা বুঝতে পেরে রুমের বাইরে বেরিয়ে ওই মালাটা খুলে রেখে আসি। এরপর রুমের ভেতরে যেই ঢুকি, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে যায়। তখন ওই ছায়ামূর্তি আমার পুরো সামনে আমাকে বলে ওঠে, কেন কেন তুই আমাকে বিরক্ত করতে এসেছিস? আমি তো কারো ক্ষতি করিনি। তখন আমি বললাম, দেখো, তোমাকে আমি মুক্ত করব, কিন্তু তোমার সাথে কি কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। ও তখন বলল, আমি আত্মহত্যা করেছি। আমি বললাম, তোমার স্বামী তো তোমাকে মেরেছিল। তখন সে বলল, না, ও আমায় মারেনি, আমি নিজে থেকে মরেছি ওর কারণেই। আমি বললাম, কি হয়েছিল আমাকে খুলে বলো। ও বলল, আমি হোটেলে ওর সাথে আসলাম, আমাদের কয়েক মাস হলো নতুন বিয়ে হয়েছে। ও আমাকে ভালোবাসতো না, ও আমার সাথে সব সময় ঝগড়া করত। আমরা বিচে ঘুরতে যাই, তারপরে হোটেলে এসেও আমার সাথে খারাপ ব্যবহার করছিল, আমাকে উল্টোপাল্টা কথা বলছিল। আমি সেই কথাটা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিই, আর ও আমাকে ছেড়ে পালিয়ে যায়। আর তখন থেকেই আমার এই আত্মা এখানে ঘুরছে, শান্তি পাইনি এখনো। আমার চোখের নিমিষেই ছায়ামূর্তিটা কোথায় যেন ভেসে গেল, দরজাটাও খুলে গেল। আমি রুমে তালা মেরে যখন নিচের দিকে আসি, তখন একজন আমাকে দেখে ফেলে, আমাকে জিজ্ঞেস করে, কি করতে গিয়েছিল ওই রুমে? আমি তাকে সব খুলে বললাম। বলল, তোর জীবনের কোনো ভয় নেই? তখন আমি বাধ্যগত ওকে বললাম যে আমি কে। আমি তারপরের দিন রাতে আবারও গেলাম ওই রুমে। আমি কিছু পুজো করে ওইখান থেকে ওকে মুক্তি করাই। দাদা, এই ছিল আমার সত্য ঘটনা। এর মধ্যে প্রশ্ন আসতে পারে, আত্মাটা তাহলে কেন আমাকে কিছু করলো না, আর তুমি কি করে মুক্তি দিলে ওকে? দাদা, আমি চণ্ডাল সিদ্ধি লাভ করেছি। এটা হয়তো কেউ বিশ্বাস করতে পারে বা নাও পারে। এই বিজ্ঞানের যুগে ভূত প্রেত এসব হয়তো কেউ বিশ্বাস করে না। তা বলি দাদা, আত্মহত্যা বড় মহাপাপ। কেন মহাপাপ? আমার মরার কথা 70 বয়সে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে যদি 20 বা 22 বছরে নিজের জীবন ত্যাগ করি, আমাকে আরও 50 বছর যে জায়গায় আত্মহত্যা করব, সেই জায়গায় আমাকে তরপাতে হবে। কারণ আত্মহত্যা হলো বিধাতার বিরুদ্ধে।
তার মধ্যে বলি আত্মঘাতী কি? আত্মঘাতী হলো যে জানবে যে তার মৃত্যু হতে চলেছে, যেমন বাস অ্যাক্সিডেন্ট, কারেন্ট শক খেয়ে মারা যাওয়া, আরও অন্যান্য। এদের পাপ বলা যায় না, কারণ এদের টাইম হয়ে এসেছে আর মৃত্যু লেখা আছে, আর এই মৃত্যু কেউ রোধ করতে পারে না। এদের আত্মার শান্তি তাড়াতাড়ি পেয়ে যায়। সবার জন্য একটা আত্মহত্যা মহাপাপ। একটা জেনারেশন খুব কষ্ট পেলে আত্মহত্যার পথটাই বেছে নেয়। এদের আত্মা সহজে ছাড়া পায় না, সেই জায়গায় তাকে কষ্টে থাকতে হয়। সবাইকে বলি, কষ্ট পেলে আপনজনকে জানাও, কিছু না কিছু সলিউশনও নিশ্চয়ই বেরোবে। আত্মহত্যার পথ কোনোদিনই বেছে নেবে না। দাদা, যদি আমার ঘটনাটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই তোমার এই ভৌতিক কথা চ্যানেলে সবাইকে শোনাবে। আর আমাদের এই পরিবারের কোনো বন্ধুদের যদি কোনো রকম প্রবলেম দেখা দেয়, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে, আর আমি আমার কন্ট্যাক্ট নাম্বার পরে কোনো এক ঘটনায় পাঠিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতি মোহন পাত্র। তো বন্ধুরা, এই ছিল একটা অসাধারণ ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। যাই হোক, তোমাদের যদি প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এই দাদা তো বললই। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে লালটু ডলুই, সেকেন্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ, দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ভাই খুব ভয়ানক ছিল ঘটনাগুলো, জাস্ট ছুঁয়ে গেল। তারপরে কমেন্ট করেছে দেবাশিস সরকার, বিকি বাগচি, এসকে আরাফুল হোসেন, সুমিত ঘোষ, সোনা দাস, রাকেশ এসডি, সোমা জানা, বাদশাহ গেমিং লিখেছে আমার নামটা একবার হ্যালো করে বলো। আমার নাম বাদশাহ। বিশ্বজিৎ দাস লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। পল্লব মান্না লিখেছে দাদা তোমার অপেক্ষা করছিলাম। দীপ মণ্ডল লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সৌমিলি মণ্ডল লিখেছে তুমি তো আমার কমেন্টই পড়ো না দাদা। যাই হোক, শুনে নেই গল্পটা, গুড নাইট। কেন গো, কমেন্ট তো পড়ি। তারপরে কমেন্ট করেছে মেমারি ব্লগ, লিখেছে একটু আমার নামটা হ্যালো করে বলো। আমার নাম বেকু। হ্যালো বেকু। তারপরে কমেন্ট করেছে রেখা ফাসমান, নন্দিনী রয়, দীপ মণ্ডল, মনিকা ত্রিপুরা, লিখেছে কানে হেডফোন দিয়ে বসে পড়লাম ভাই, জানি অসাধারণ লাগবে ঘটনাগুলো। তারপরে কমেন্ট করেছে বং ফ্লাওয়ার, লিখেছে স্টোরিগুলো ভালো, বাট আগের মতো ভয়ানক না। স্টোরিটা খুব সুন্দর ছিল দাদা, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে ইজমালি কমেডি, বাদশাহ গেমিং, সুদীপা সেন, ডিজে ব্লগার অনিশ, লিখেছে সবাই একটু বেশি বেশি করে ঘটনা পাঠাও, কারণ বৃহস্পতিবার এখন আর ঘটনা আসছে না। তারপরে কমেন্ট করেছে রিমি বর্মন, লিখেছে দাদা আমি মেলাঘর থেকে বলছি, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো। অঙ্কন লিখেছে নাইস। রত্না রয় লিখেছে দাদা কেমন আছো, নাইস ঘটনাগুলো, খুব ভালো আছি গো, তুমি কেমন আছো। বিশ্বজিৎ সর্দার লিখেছে হ্যালো দাদা কেমন আছো, একবার আমার ছেলের নামটা বলে দিও, ও খুব খুশি হবে, ওর নাম রাজদীপ। হ্যালো রাজদীপ। তারপরে কমেন্ট করেছে মৌ চৌধুরী, লিখেছে তোমার গল্প আমার খুব ভালো লাগে, তুমি ভালো আছো আশা করছি। তারপরে কমেন্ট করেছে তনু সুবীর, লিখেছে হ্যালো ভাই কেমন আছো, আমি মুম্বাই থেকে শুনছি। অর্পিতা মণ্ডল লিখেছে দাদা ঘটনাগুলো খুব ভালো হয়েছে, আর পডকাস্টগুলো খুব ভালো হয়েছে। তারপরে কমেন্ট করেছে অক্ষয় অধিকারী, লিখেছে লাভ ফ্রম আগরতলা। দেবায়ন ভট্টাচার্য লিখেছে তোমার ঘটনাগুলো জাস্ট অসাম। সমীর ঘোষ লিখেছে সানডে সাসপেন্স ফেল হয়ে যাবে তোমার পাঠ করা গল্পের সামনে। না গো ভাই, সানডে সাসপেন্সের প্রোডাকশন কোয়ালিটি অনেক অনেক বেটার। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, তনুশ্রী, লিখেছে তোমার গলায় ঘটনা শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সুমন, লিখেছে আমি চিনি, আমি গিয়েছি অনেকবার ওইখানে। আচ্ছা, তাহলে তো প্রুফ হয়েই যাচ্ছে। তারপরে কমেন্ট করেছে কাকুলি সর্দার, অঞ্জলি মণ্ডল, স্বপ্না বাজেল, রবি ব্যানার্জি, সন্দীপ হোড়, পীযূষ পাল, কৃষ্ণা মজুমদার, অমিতা ঠাকুর, সুদীপ্ত ব্যানার্জি, সঙ্গীতা মজুমদার, অভিজিৎ দাস, রিয়া বৃষ্টি, অতনু রয়, প্রেরণা, শঙ্কর চক্রবর্তী, সৌমেন ব্যানার্জি, পাপিয়া দে, কৃত্তিকা দাস, সঙ্গমিত্র রয়, রিকু চৌধুরী, প্রিয়াঙ্কা চৌধুরী, নিতু কুমার, জিৎ দাস, নানু বেরা, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।